তোমরা কি কখনো ভেবেছ আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলার মানুষ কিভাবে কথা বলতো? তখনকার মানুষের ভাষা কেমন ছিল? তারা কি গান গাইতো? কিভাবে তাদের মনের ভাষা প্রকাশ করত? আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলি তারও একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ভাষা হঠাৎ করে তৈরি হয়নি, বহু পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলা ভাষার জন্ম ও বিকাশ ঘটেছে। ভাবতো, যদি আমরা আজ থেকে প্রায় 1000 বছর পিছিয়ে যাই এবং সেই সময়ের মানুষের লেখা কোনো গান বা কবিতা খুঁজে পাই, তাহলে কেমন হবে? খুবই আশ্চর্য লাগবে, তাই তো? সেই আশ্চর্য জগতে আজ আমরা প্রবেশ করব। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে যেই সাহিত্যকর্মটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয় সেটি হলো চর্যাপদ। এটি শুধু কয়েকটি প্রাচীন পদ নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের ভাষার প্রাচীন রূপ, তৎকালীন সমাজ জীবন, মানুষের ভাবনা এবং আধ্যাত্মিক চিন্তার নানা পরিচয়। আমরা আজকে একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের যে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এবং এই চর্যাপদ যাওয়ার আগে বাংলার যে ভৌগোলিক অবস্থান, যে ঐতিহাসিক দিক নিদর্শন ছিল সেটি আমরা দেখে নেব। মোটামুটিভাবে বলা যায় যে অবিভক্ত বাংলা, পূর্ব ও পশ্চিমবঙ্গ, মানে পূর্ববঙ্গ বলতে যেটা আমরা জানি যে বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গ যেখানে আমরা বসবাস করছি, বিহার, উত্তরাংশের মিথিলা, সাঁওতাল পরগনা, মালভূমি, সিংভূম, ছোটনাগপুর ইত্যাদি নিয়ে বাংলা ছিল। এছাড়া ওড়িশা, আসাম, ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা, এই সুবিশাল অংশ জুড়ে ছিল প্রাচীন বঙ্গদেশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কোনো দেশের ভৌগোলিক এলাকাও পরিবর্তন হয়, বিশেষ করে এক বৃহৎ কালখণ্ডের প্রেক্ষিতে। কোনো রাজতন্ত্রের উত্থান পতন, জয় পরাজয়, স্থানীয় অভ্যুত্থান বা বৈদেশিক শক্তির আক্রমণের নিরিখে এই পরিবর্তনের এক স্বাভাবিক রাষ্ট্র ঘটনা। তাই বঙ্গদেশের ক্ষেত্রেও এই ভৌগোলিক সীমারেখার বহুবার পরিবর্তন ঘটেছে। কিন্তু দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সেই সময়কালে বঙ্গদেশের সমগ্র এলাকা জুড়ে পাল, বর্মন, সেন রাজাদের রাজত্বকাল ছিল। তাহলে দশম এবং দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কালটায় আমরা কোন রাজাদের রাজত্বকাল দেখি? পাল, বর্মন ও সেন রাজাদের রাজত্বকাল দেখি। এবং অখণ্ড বঙ্গভূমির কোনো ধারণা পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল তা নয়, তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিস্তৃতি কালপর্বে মানুষের যে ভাষা, সংস্কৃত এবং নৃতাত্ত্বিক ঐতিহ্য ছিল, সেই বুনিয়াদের উপর ভিত্তি করেই বাঙালি সংস্কৃতির গড়ে উঠতে শুরু করে। আজ থেকে প্রায় 1000 বছর আগে, দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কাল প্রাচীন বাংলা ইতিহাসে একটি ভাঙা গড়া বা টানাপোড়েনের সময়। এই 200 বছরের মধ্যে কয়েকশো বছর ব্যাপী স্থায়ী পাল বংশের রাজত্বের অবসান হয়েছে। ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছে বর্মন ও সেন বংশ। এরপর আবার মুসলিম আক্রমণে চিরতরে নিশ্চিহ্ন হয়েছে সেন রাজ্য। সুতরাং রাজনৈতিক ঘটনা প্রবাহে, সামাজিক অস্থিরতায় আন্দোলিত এই সময়কে আমরা যুগসন্ধির সময় বলে চিহ্নিত করলেও অত্যুক্তি হবে না। মনে রাখতে হবে, এক রাজতন্ত্রের অবসান থেকে অন্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা মানে শুধু ক্ষমতার দ্বন্দ্ব ও হস্তান্তরে নয়। রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক, সেই সময় সেই সমস্ত ধর্ম রাজনৈতিক প্রাধান্য লাভ করেছে এবং অন্য ধর্ম কোণঠাসা হয়েছে। গুপ্তযুগের সময় থেকে পাল, বর্মন ও সেন রাজাদের সময় পর্যন্ত হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তারের সংঘাত, উভয় ধর্মের অভ্যন্তরে নানা দ্বন্দ্ব সংঘাতের জন্ম দিয়েছে।
দুই ধর্ম মতের মধ্যে তৈরি হয়েছে নানা দল, উপদল ও মতবাদ, এবং এই ঘরে বাইরে বিরোধে তাদের পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে এক সমন্বয় গড়ে তুলতে কখনো সাহায্য, কখনো বাধ্য করেছে। আবার জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ্য, আর্য সংস্কৃতির আমদানি হওয়ার আগে থেকেই বাংলার আদি অধিবাসীদের মধ্যে একটি নিজস্ব সংস্কৃতি, ভাবধারা ও সামাজিক আচার ব্যবহার সুপ্রতিষ্ঠিত ছিল, যা বাংলার একান্ত ভিতরের জিনিস। এই পাক আর্য সংস্কৃতির বহতার সঙ্গেই হিন্দু, জৈন, বৌদ্ধ, শৈব, বৈষ্ণব, শাক্ত, লোকায়েত, সহজিয়ায় প্রভৃতি বিভিন্ন ধর্ম মত এসে যোগ দিয়ে সংঘর্ষ এবং সমন্বয়ের একটি অন্তর্নীল কাঠামো গড়ে তোলে। এবার বলছি, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের ব্যতিক্রম নয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। বাঙালির নৃতাত্ত্বিক সত্তা নিয়ে আলোচনার সময় আমরা এই সমন্বয় ও সংমিশ্রণকে গভীর ও ব্যাপকভাবে লক্ষ্য করেছি, এবং বাঙালি সংস্কৃতির উন্মেষ লঙ্ঘে সেই একই সুর বজায় থাকতে দেখব। এখানে আমাদের শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান সম্পর্কে দেওয়া হয়েছে, এর মধ্যে খুব একটা বেশি প্রশ্ন নেই। শুধুমাত্র আমাদের বিভক্ত বাংলা আর আগে অবিভক্ত বাংলা ছিল, সেই অবিভক্ত বাংলায় কোন কোন এলাকা জুড়ে ছিল প্রাচীন বঙ্গদেশ সেটুকু ধারণা দেওয়া হয়েছে, এবং দশম ও দ্বাদশ শতাব্দী পর্যন্ত কোন রাজাদের রাজত্বকাল ছিল এবং পাল, বর্মন, সেন রাজাদের রাজত্বকাল ছিল সেটুকু ধারণা দেওয়া হয়েছে, এবং বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন যে চর্যাপদ এটুকু বলা হয়েছে। এর মধ্যে আর কোনো কিছু সেরকমভাবে গুরুত্বপূর্ণ নেই। এবার আমরা চর্যাপদের আবিষ্কার সম্পর্কে জানব। সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হলো আমাদের ভাষা, কেননা ভাষার মাধ্যমেই কোনো জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও উত্তরাধিকার প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। এই বাঙালির ভাষা, সমাজ ও সংস্কৃতি কেমনভাবে প্রতিফলিত হয়েছিল তা দেখা যাক। তবে এর আগে এই চর্যাপদ আবিষ্কার হলো কিভাবে, তার পাঠোদ্ধার করে কি পাওয়া গেল, এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। বলছে, বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালে রাজ দরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করে আনেন। তাহলে আমার পুঁথি সংগ্রহ কত খ্রিস্টাব্দে করছে? 1907 খ্রিস্টাব্দে করছে। কে করছেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী করছেন। এবং কোথা থেকে করছেন? নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে করছেন। এখানে আমরা 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বলছে, অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে চর্যাপদের নাম কি ছিল? কি বলবো? যে চর্যাচর্য বিনিশ্চয়। এই ঘটনার প্রায় 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়। তাহলে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে তিনি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি সংগ্রহ করেন এবং তিনি সংগ্রহ করে আনেন। এর প্রায় 10 বছর পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছর পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে এই গ্রন্থটি প্রকাশিত হয়। তাহলে গেল আবিষ্কার 1907 খ্রিস্টাব্দে এবং প্রকাশকাল হচ্ছে 1916 সালে। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃতির টিকা সহ ধর্মচয়নের বিধিনিষেধের বিষয়ক মোট 46টি এবং বৌদ্ধাচার্য সরোজ বজ্র ও কৃষ্ণাচার্য রচিত দোহা।
তাহলে মোট 46টি পদ, তার মধ্যে 46টি সম্পূর্ণ গান ছিল এবং একটি খণ্ডিত এবং অসম্পূর্ণ গান ছিল। তাহলে আমাদের যে হরপ্রসাদ শাস্ত্রী তিনি যে পুঁথিটি আবিষ্কার করেছেন তার 46টি পদ আমরা পাই এবং এটি সাধারণত লোকমুখে এটি চর্যাপদ ও চর্যা গীতি নামে পরিচিত। এটি গেল যে হরপ্রসাদ শাস্ত্রীর এটি পুঁথি সংগ্রহ করার তথ্য। এর বেশ কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন এবং হরপ্রসাদ শাস্ত্রী 1960 সালে তিনি চর্যাপদ পুঁথি সংগ্রহ করেন। তার অনেক কিছু পর মানে প্রবোধচন্দ্র বাগচি তিনি তিব্বতীতে অনুবাদ আবিষ্কার করেন এবং তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা ছিল 51টি এবং এর আগে হরপ্রসাদ শাস্ত্রী কটা আবিষ্কার করেছেন? 46.5টি। আর তিব্বতীতে প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করছেন 51টি, যা থেকে বোঝা যায় যে মূল বইয়ের মোট 51টি পদ বা গান ছিল। এটি সম্পূর্ণভাবে পাওয়া যায়, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যেটি পেয়েছিলেন সেটি প্রথমে কিছু মাঝের কিছু পাওয়া যায়নি। যাই হোক, এই চর্যাপদের আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের একটি যুগান্তকারী ঘটনা, কেননা চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? আমাদের উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে পুঁথিটি আবিষ্কার হয় বা পুঁথি সংগ্রহ করে আনেন? নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। এটি কি নাম ছিল? পুঁথিটির চর্যাচর্য বিনিশ্চয় নাম ছিল। এটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1916 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। কি নামে প্রকাশিত হয়? 1000 বছর পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে। এবং হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি পেয়েছিলেন তাতে মোট কতগুলি গান ছিল? উত্তর হবে মোট 46টি গান ছিল। তিব্বতীতে অনুবাদ আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি করেন। কোথা থেকে করেন? নেপাল থেকে করেন। তার প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 51টি। এবং আরো একটি প্রশ্ন হয় যে বলা হয় যে নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কোনটি? তখন উত্তর হবে চর্যাপদ। এবার চর্যাপদের রচনাকাল। এই চর্যাপদের রচনাকাল নিয়েও মতবিরোধী আছে, তবে আমাদের বইয়ে যেটা আছে আমরা সেটাই পড়ব। যে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানা দিক থেকে বিচার করে প্রমাণ করেছেন যে এই পদগুলি 10ম থেকে 12শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এবার প্রশ্ন আসতে পারে যে চর্যাপদ কত শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল? তখন আমাদের উত্তর হবে 10ম থেকে 12শ শতাব্দীর মধ্যে। এবার আমরা কবি পরিচিত সম্পর্কে দেখব। আমরা জানতে পারি যে মোট 24 জন কবির কথা, যে মোট 24 জন পদকর্তার নাম আমরা চর্যাপদে পেয়ে থাকি। তবে কারো কারো মতে 23 জনও আছে, তবে আমাদের বইয়ে উল্লেখ করে দেওয়াই আছে মোট 24 জন কবির কথা। আমরা 24 জন কবির কথাই পড়ব, যার মধ্যে সর্বাধিক যিনি পদ লিখেছেন বা গান লিখেছেন তিনি হলেন কাহ্নুপা বা কৃষ্ণাচার্য পা। তিনি মোট 12টি লিখেছেন। আবার কোথাও কোথাও আছে যে তিনি 13টি পদ লেখেন। তারপরে জন আছেন যে ভুসুকু পা। এই ভুসুকু পায়ের পদের সংখ্যা হচ্ছে 8টি।
এবং এনাকে বাঙালি কবি বলেও ধরা হয়। তারপর আছে সরহপা, যার পদের সংখ্যা হচ্ছে 4টি। তারপর হচ্ছে কুক্কুরিপা, এই কুক্কুরিপায়ের পদের সংখ্যা হচ্ছে 3টি। এবং লুইপা, শান্তিপা, সরহপাদের 2টি করে পদ। এবং বাকি 16 জন মানে ডম্বিপা, চাটিলপা, দারিকপা, ধামপা আরও যেসব কবি আছেন, মোট 16 জনের পদ আছে 1টি করে। হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছেন এরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। যেহেতু সেই সময় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পাল রাজাদের রাজত্বকাল ছিল, পাল রাজারা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, তাই হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছিলেন যে এই চর্যাপদের কবিরাও বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য ছিলেন। কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা গেছে যে মহাযান, বজ্রযান, সহযান, হীনযান ইত্যাদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা এবং সর্বোপরি তান্ত্রিক মত চর্যার বিভিন্ন গানে নানা অভিব্যক্তি নিয়ে প্রকাশিত হয়েছে। তাই এখানেও সমন্বয়ী ভাবনায় প্রাধান্য পেয়েছে যে সমস্ত চর্যাকারেরা তাত্ত্বিক দিকটিকে প্রচ্ছন্ন রেখে সমকালীন কোনো রূপ ছবির সাহায্যে তাকে ফুটিয়ে তুলেছেন। সেখানে পদগুলি কাব্য সম্ভাবনাময় গীতি মাধুর্যের প্রকাশক। এক্ষেত্রে ভুসুকুপা, সবরপা, ঢেন্ডনপা প্রমুখের নাম আলাদা করে উল্লেখ করতে হয়। আমাদের এই কবি পরিচিত সম্পর্কে প্রশ্ন আসতে পারে যে মোট কতজন কবির কথা জানা যায়? আমাদের উত্তর হবে 24 জন কবির কথা। তার মধ্যে সর্বাধিক পদ কে লিখেছেন? আমাদের উত্তর হবে কাহ্নপা বা কৃষ্ণাচার্যপা। তার পদের সংখ্যা কয়টি? উত্তর হবে 12টি। ভুসুকুপার পদের সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি। সরহপাদের পদের সংখ্যা কয়টি? উত্তর হবে 4টে। এবং কুক্কুরিপার পদের সংখ্যা কয়টি? উত্তর হবে 3টি। আর লুইপা, শান্তিপা, সবরপা এরা মোট 2টি করে পদ লেখেন এবং বাকি 16 জন তারা 1টি করে পদ লেখেন। আরও একটি প্রশ্ন আসতে পারেন যে হরপ্রসাদ শাস্ত্রী অনুমান অনুযায়ী চর্যাপদের কবিদের ধর্ম কি ছিল? তখন হবে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাস চর্যাপদের কাব্যমূল, চর্যাপদের দার্শনিকতা ও ধর্মমত, ভাষা, সমাজ, লৌকিক জীবন সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আজকের যে ক্লাসটা হলো এই ক্লাসের উপর কিছু প্রশ্ন দেওয়া হবে টেলিগ্রামে, এবং ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে এই চর্যাপদের উপরে কোশ্চেন দেওয়া থাকবে, পোল দেওয়া থাকবে, তোমরা সেটি করে নেবে। আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে।